স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হুসাইন। বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচল ছিল। দুদিন ছুটির পর যথারীতি শুরু হয়েছে অফিস। পড়ে যাওয়া 7 নম্বর ভবনের কয়েকটি মন্ত্রণালয়ের কাজ চলছে অন্য মন্ত্রণালয়ের। অ্যাক্রেডিটেশন দিয়ে বেসরকারি সকল সংস্কার মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সকালে সরকারি কর্মকর্তারা অফিস করতে আসলে উপদেষ্টা ও সচিব ছাড়া কোনো কর্মকর্তার গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে প্রবেশ স্থগিত করায় সকাল থেকে সচিবালয়ে ঢুকতে পারেনি গণমাধ্যম কর্মীরা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, এই মুহূর্তে সচিবালয়ের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তদন্ত দলের কার্যক্রম চলছে কিনা জানাবেন আমাদের। মালিহা, আপনাকে আসলে যদি আমি এই মুহূর্তে সচিবালয়ের কার্যক্রমটা বলে রাখি যে আজকে কিন্তু পুরোদমে সচিবালয় কিন্তু কার্যক্রম কিন্তু চলছে। আর সকাল থেকে কিন্তু বিশেষ করে প্রবেশের যে একটি বিধিনির্দেশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সেই বিধিনির্দেশটি কিন্তু বলা যায় এখনো বলবৎ আছে। কিন্তু সকাল থেকে কিন্তু সরকারি কোনো কর্মকর্তা ছাড়া বেসরকারি থেকে শুরু করে সাংবাদিকদের কিন্তু কোনো প্রকার যারা অ্যাডমিশন কার্ড নিয়ে যারা নিয়েছিল তাদেরকে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আমি এই মুহূর্তে গেট সচিবালয়ের যে মূল ফটোকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আসলে জড়ো হয়ে অবস্থান করছেন এরা কিন্তু সবাই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, তারা আসলে সবসময় কিন্তু পেশাদারিত্বের কাজে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন। আর এখান থেকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলা হয়েছে যে অ্যাক্রেডিটেশন কার্ড যাদের আছে তারা সাময়িকভাবে আপাতত তারা কিন্তু প্রবেশ করতে পারছে না, সবাই কিন্তু এই রাস্তার মধ্যেই কিন্তু অবস্থান করছে। পাশাপাশি বলে রাখি যে সকাল থেকে একমাত্র সচিব এবং উপদেষ্টা ছাড়া কোনো কর্মকর্তার গাড়ি, তারপর হচ্ছে মোটরসাইকেল কাউকে নিয়ে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফলে কিন্তু আমরা অনেক সরকারি কর্মকর্তার মাঝে একটু খুব আমরা দেখেছি, তারা যেটি বলেছেন যে যদি কোনো প্রকার গাড়ি এবং মোটরসাইকেল প্রবেশ করতে না দেওয়া হয় সেটা আসলে আগ থেকে তাদেরকে জানানো প্রয়োজন ছিল। পাশাপাশি বেসরকারি অনেক সংস্থার অনেক লোকজন বিভিন্ন জরুরি কাজে কিন্তু তারা কিন্তু এসেছিলেন, কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অস্থায়ী পাসের জন্য যে সেল গঠন করা হয়েছে, সেই সেল থেকে যখন অস্থায়ী যে পারমিশনটি নিয়ে আসবে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। আর যদি আমি আপনাদেরকে যে তদন্ত যে 7 নম্বর যে ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু যে তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে সেটা কিন্তু শুক্রবার থেকে কিন্তু তারা কিন্তু কাজ করছে। তাদের কাছে 7 কর্মদিবসের মধ্যে তারা রিপোর্টে আজকেও কিন্তু তদন্ত কমিটি তাদের যেই পুরো যে ভবনটি আমরা যতটুকু জানতে পেরেছি যে ওখানে কিন্তু তারা তাদের কর্মতৎপরতা কিন্তু তারা চালাচ্ছেন। পাশাপাশি এই ভবনের যে সকল কর্মযোগ্য রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য মন্ত্রণালয় কিন্তু সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। তো বলা যায় যে এখন পর্যন্ত সচিবালয়ে যে সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলে রাখি যে সার্বিক যে নিরাপত্তাটি সেটি বলা যায় নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। সাধারণ কাউকে কিন্তু এখনো কোনো প্রকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সচিবদের পিএস থেকে শুরু করে অন্যদের কিন্তু প্রবেশ কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে সরকারি কর্মকর্তা ছাড়া। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আগামী 31 ডিসেম্বর সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। এ বিষয়ে স্পষ্ট কোনো ভাষ্য না পাওয়া গেলেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইঙ্গিত দিচ্ছেন। জানা যায় 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেবে তারা। দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন সংগঠনটির নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই আগের পরিচয়ে যেই পরিচয়টাকে মানুষ ধারণ করেছে, মানুষ গ্রহণ করেছে, সেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়। আজকে আমরা কেউ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আহ্বায়ক কিংবা মুখ্য সংগঠক কিংবা অন্য কোনো পরিচয় আমরা এখানে আসিনি। আমরা সেই সমন্বয়ক পরিচয়ে এসেছি। এখানে আমাদের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম প্রাথমিকভাবে কথা বলবেন। ভাই বুমগুলো একটু দিয়ে দেন, লাগবে না ঠিক আছে, বুমগুলো একটু চাপায় দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, বাংলাদেশের কিংবা এই বাংলা জনপদের পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস প্রেক্ষাপটগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে এই 24-এর অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যে প্রেক্ষাপটগুলো ছিল, এই প্রেক্ষাপট 16 বছরে তৈরি হয়নি। এই প্রেক্ষাপট 53-54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এ কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 আগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে। এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে, মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা, আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে। এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে, তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে। এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি, এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের যারা মানুষ রয়েছে,
তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে, এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র, এটি কোন নির্দিষ্ট দলের মতের ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে, তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে, তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেখানে আমরা 31 ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবেন। এতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম আমরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মরদেহ নিজ পরিচয়ে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার মধ্যরাতে পুলিশ ও স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মৃতদেহ সিলেটের কানাইঘাটের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আজ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে আবার সমাহিত করার কথা রয়েছে। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মারা যান। পরে তার মৃতদেহ গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নাবিয়িন মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তবে ঘন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাস ব্যাহত হচ্ছে জনজীবন। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে রোগী। গেল কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। উত্তরের এ জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.7 ডিগ্রি। আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয় তাপমাত্রা বেড়েছে, তবে সামনের দিনগুলোতে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে
একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা 5ই আগস্টে পূর্বে এবং 5ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের 31শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব। এবং এতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনছিলেন। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তামিমের নেতৃত্বে এক ঝাঁক তারকায় ঠাসা দল বরিশাল। মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকাদের কাছে প্রত্যাশা বিশাল, সাথে শান্ত তৌহিদ হৃদয়ের মতো তারকাদের নিয়ে হবে প্রথম ম্যাচের টিম কম্বিনেশন। দলে পাকিস্তানি রিক্রুট শাহিন শাহ আফ্রিদি নেতৃত্ব দেবেন পেস আক্রমণের। এদিকে সন্ধ্যা 7টায় বিপিএল এর নতুন দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স। শিরোপা খরা কাটানোর লক্ষ্যে এই মৌসুমে দারুণ ব্যালেন্সড দল গড়া রংপুর রাইডার্স সেরে নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের ফরেনারদের মধ্যে বর্তমানে স্কোয়াডে থাকা সবাই আছেন ফিট। দেশি ক্রিকেটাররা এনসিএল এর টপ পারফর্মার। সেই সাথে সদ্য সমাপ্ত গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন দলটার 7 ক্রিকেটার এবার এই দলের হয়েই মাঠ মাতাতে প্রস্তুত। সব ছাপিয়ে রংপুরে এই শক্তিশালী লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে ঢাকা ক্যাপিটালস। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।